একটা আরাকানকে আলাদা একটা দেশ তৈরি করা, এবং প্রফেসর ইউনুসকে প্লেন দিয়ে নিয়ে গেছে। তাহলে দেয়ার লট অফ হিডেন এজেন্ডা, যে হিডেন এজেন্ডা গুলো আমেরিকা চায় না বা কেউই চায় না এটা পাবলিক করার জন্য। এখানে আমাদের সবচেয়ে বড় থ্রেট আমি মনে করি হচ্ছে এই ইয়াতে আমেরিকা এবং চায়নার মধ্যে একটা আন্ডার দ্য টেবিল আন্ডারস্ট্যান্ডিং হয়েছে যে তারা তাদের কোন পর্যন্ত ইন্টারেস্ট। আসসালামু আলাইকুম। গতকালকে বলেছিলাম যে মানবিক করিডোর নিয়ে আমার যে বক্তব্য আছে এটা আমি দিব। প্রথমে আমি বলি যে বর্তমানে যে প্রফেসর ইউনূসের সরকার যে ডিসিশন নিচ্ছে আমরা কিন্তু চোখ বন্ধ করে এটা সমালোচনা করতে পারতেছি। এটি হচ্ছে গুড থিং যে আমরা শেখ হাসিনার আমলে ভারতের সাথে যে সমস্ত একপক্ষীয় চুক্তিগুলো করেছে এগুলো আমরা চোখেও দেখিনি, জানিও নি। সো বর্তমানে অ্যাটলিস্ট আমরা এই সরকারের করা যে সমস্ত চুক্তি, সম্ভাব্য চুক্তি, অ্যাটলিস্ট আমাদের আগের থেকে ওয়ার্নিং দিয়েছে, এটা নিয়ে আমাদের সবাই আমাদের মতামত জানাচ্ছি। এটাই হচ্ছে গুড থিং। এবং আমি আশা করি যে প্রফেসর ইউনূসের সরকার এটা শেষ পর্যন্ত যেটাই হয় সেটা অবশ্যই এখনো সময় আছে যে রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলা। প্রথমে আমি বলি যে আমাদেরকে, আমি নিজে ব্যক্তিগতভাবে এই মানবিক করিডোর যেটা আছে এটাকে আমি সমর্থন করি। ফার্স্টে এর কারণটা আমি এখন ব্যাখ্যা করব। প্রথমেই আমরা ধরে নিই এটা করিডোর বলতে এখন আমরা কি বুঝতেছি। করিডোর এমন একটা জিনিস যেটা হচ্ছে আমরা সবাই জানি যে বর্তমানে যেহেতু আমাদের বর্ডারের সাথে আরাকান আর্মি আছে, কিন্তু আরো 3টা বড় রেবেল গ্রুপ আছে, যারা সম্ভবত থ্রি ব্রাদার্স অ্যাসোসিয়েশন বা কিছু একটা, আমি নামটা এই মুহূর্তে ভুলে গেছি। তারা যুদ্ধ করতেছে এবং আমাদের যে এই রাখাইন স্টেট যেটা আরাকান যেটা আগে ছিল, এই রাখাইন স্টেটের অলমোস্ট 80% উপরে এই বর্তমানে যে আরাকান আর্মি এটা কন্ট্রোল করতেছে। আমরা ওখানে জানি যে 2টা ইম্পর্টেন্ট পোর্ট আছে, একটা হচ্ছে চোকফু আর একটা হলো সিত্তে, যেটা আগে ছিল আকিয়াব বন্দর যেটা ছিল, যেটা এখন ভারত পুরা পুনর্গঠন করে নিজেরা ব্যবহার করতেছে। এই 2টা আছে হচ্ছে সরকারের, জান্তা সরকারের কন্ট্রোলে। এখানে জান্তা সরকার করার চেষ্টা করতেছে যে এই অঞ্চলটা যেহেতু অলমোস্ট 70% পোর, 85% এই এলাকার কৃষিকাজ করে, এর আগে একটা ভূমিকম্প হয়েছে এবং এটা মানবতর করেছে, মানবতর জীবনযাপন করতেছে, এবং এর ভূমিকম্পের পরেও এখানে কিছু আন্তর্জাতিক সহায়তা দেওয়া হয়েছে। এখন তারা চেষ্টা করতেছে, জান্তা সরকার চেষ্টা করতেছে যে এই রাখাইন স্টেটে যারা আছে তাদেরকে, মানে যেহেতু তারা মানবিক সাহায্য এবং অস্ত্র সাহায্য এই দুটাকে আলাদা করতে পারবে না, সো সবকিছুর উপরে তারা দিয়ে দিয়েছে, যেখানে কোনো কিছু অ্যালাউ করতেছে না, কোনো আন্তর্জাতিক সাহায্য অ্যালাউ করতেছে না। এই কারণেই এখানে একটা দুর্ভিক্ষ হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে, হয়তোবা দুর্ভিক্ষ আছে, এবং বলেছে যে দুর্ভিক্ষটা যদি শেষ পর্যন্ত থাকে তাহলে যেটা হবে আরো রোহিঙ্গা আমাদের দেশে আসতে পারে, এই কথাটা বলা হয়েছে। ফার্স্ট অফ অল এই জিনিসটা কিন্তু প্রথম আসে যখন হচ্ছে মিস্টার গুতরাজ যখন জাতিসংঘের মহাসচিব এখানে আসেন, তখন তিনি প্রথমে এইটার আলাপ আলোচনা করেছেন। এবং সরকার যদিও আমি বলবো এই মানে প্রথমে একজন এক এক রকম কথা বলতেছেন। প্রথমে বলতেছেন যে হ্যাঁ এটার কি আমি দেওয়ার জন্য আমরা এই প্যাসেজটা দেওয়ার জন্য আমরা মানবিকভাবে একমত হয়েছি, বাট পরবর্তীতে আবার আমাদের প্রেস সচিব আবার বললেন যে এটা এখনো জাতিসংঘের সাথে কথা বলেনি, বাট এট দ্য সেম টাইম আবার বললেন যে কিভাবে জিনিসটা করা হবে, কিছু ডিটেলস বলেছেন। যে তার মানে বোঝা যাচ্ছে যে কোন পক্ষের সাথে তাহলে কথা হয়েছে। কথা একটা পার্টির সাথে অবশ্যই হয়েছে, এবং এটার জন্য যেহেতু একটা ইন্টারন্যাশনাল স্টেক হোল্ডার আছে অনেক, একটা এখানে স্টেক হোল্ডার বলতে চায়না আছে, আমেরিকা আছে, জান্তা সরকার আছে, আরাকান আর্মি আছে, রোহিঙ্গা পপুলেশন আছে। সো এখানে কতগুলো সরকার ক্লিয়ারলি কথা বলতেছে না, কারণ এখানে অনেক হিডেন এজেন্ডা আছে। হিডেন এজেন্ডা গুলো যারা আমেরিকা, রাশিয়া, চায়না যারা স্টেক হোল্ডার আছে তারা
মানে খুলে এই জিনিসগুলা সমস্ত শর্তগুলো বলছে না। এই কারণেই আমি মনে করি যে সরকার এই কারণেই ক্লিয়ারলি বলতেছে না যে এক্স্যাক্টলি কি জিনিসটা হবে। বাট আমি একটা প্রাথমিক ধারণা দিই যে এই করিডোরটা হলে বাংলাদেশের রেসপন্সিবিলিটি কতটুকু হবে। আমি এটা ক্লিয়ারলি আমি যতটুকু বুঝি সেটা হচ্ছে, প্রথমেই বিদেশ থেকে বা সমুদ্র পথে বা বিমান পথে যেভাবেই সাহায্যটা আসবে, এটা আসবে কক্সবাজার বা মহেশখালী হয়ে আসবে। এখান থেকে আমরা সবাই জানি পুরাকান আরাকান রোড একটা আছে, ওই আরাকান রোডের মাধ্যমে এটা চলে যাবে হচ্ছে মায়ানমারের সীমান্তে, এবং ওখান থেকে যেহেতু সীমান্তের ওইদিকে হচ্ছে আরাকান আর্মি, তাদের ওই সীমান্তে পৌঁছার পর্যন্ত আমি মনে করি যে বাংলাদেশের দায়িত্বটা হবে। সো এই বাংলাদেশের এই পর্যন্ত দিতে আমি কোনো সমস্যা দেখি না। বিয়ন্ড দ্যাট, নর্মালি এই ধরনের যদি মানবিক করিডোর হয়, যেটা হবে এখানে অনেকগুলো স্টেক হোল্ডার থাকবে এবং সবাই রাজি হবে যে এই যে মানবিক করিডোরটা হবে, এই করিডোরের উপরে কেউ আক্রমণ করবে না। এবং এমনও হতে পারে যে এই করিডোর দিয়ে যখন কোনো কিছু যাবে, ট্রান্সপোর্ট করবে, এটা চুক্তির মধ্যে আসতে পারে যে দরকার হলে অল স্টেক হোল্ডারদের পরিদর্শক থাকবে, ইন্সপেক্টর থাকবে যে কি জিনিসগুলো এখান দিয়ে যাচ্ছে। এটা হচ্ছে পরবর্তীতে আমি জাস্ট বলতেছি যে সরকার যখন চুক্তিপত্রটা করবে, যাতে নিশ্চিত হয় যে এটা পথের মধ্যে কখনো অ্যাটাক হবে না। আমরা সবাই জানি যে মায়ানমারকে আমরা সবাই বলি হচ্ছে মগ, মানে এটা হচ্ছে মগের মুল্লুক। মগের মুল্লুক মানে হচ্ছে তারা অ্যাকচুয়ালি নিয়ম কানুন খুব কম ফলো করে, নিয়ম কানুন সেট আপ হয়ে যাওয়ার পরেও অনেক সময় তারা ভঙ্গ করার সুযোগ থাকে। এবং এটা সবচেয়ে বেশি আছে হচ্ছে জান্তা গভর্নমেন্ট যেটা আছে, কারণ তারা চাচ্ছে যে তারা যেহেতু দেশের আমি যেটা শুনেছি 70 থেকে 80% অলমোস্ট আরাকান আর্মি প্লাস 3 ব্রাদারহুড যেটা আছে তাদের আন্ডারে চলে আসছে, বাট স্টিল দে আর হোল্ডিং এয়ারফোর্স, আর্মি, এই তারপরে যে বন্দরগুলো এখনো কন্ট্রোল করতেছে। সো এখানে যদি মানবিক করিডোরের জন্য শেষ পর্যন্ত যেটা হবে, সব স্টেক হোল্ডারদেরকে বসতে হবে এবং তাদেরকে গ্যারান্টি দিতে হবে যে এটার মধ্যে কোনো অ্যাটাক হবে না। সো আমাদের রেসপন্সিবিলিটি যদি রাখাইন সীমান্ত পর্যন্ত হয়, তাহলে কিন্তু আমরা এটার মধ্যে আমি কোনো ভয়ের কোনো কিছু দেখি না। তাছাড়া আমি মনে করি যে আমি এর আগেও আমার কয়েকটা লেখাতে এবং কয়েকটা লাইভে আমি বলেছি, সেটা হচ্ছে যে আমরা শেখ হাসিনা গভর্নমেন্ট যখন ছিল তখন পর্যন্ত আমরা মায়ানমারের সাথে যে ডিপ্লোমেসিটা করেছি, এটা ভারত আমাদেরকে যেটা সাজেস্ট করেছে শুধু ওইটাই করেছি, ভারত যেটা বলেছে ওইটাই করেছি। দ্যাট ওয়াজ এ মিস্টেক। আমরা এর মধ্যে ভুল যেগুলা করেছি সেগুলো হচ্ছে এই রোহিঙ্গা জনগোষ্ঠী থেকে একটা অংশ, আমি যেটা শুনেছি 1000 থেকে 1500-এর মতো তারা সিলেক্ট করে তাদেরকে আর্মিতে নিয়ে জান্তা সরকারের সেনাবাহিনীতে জয়েন করেছে, প্রশিক্ষণ দিয়ে জয়েন করেছে, যেটার জন্য আবার এই রোহিঙ্গা জনগোষ্ঠীর সাথে আরাকান আর্মির আবার একটা খিটমিট লাগা আছে, যেহেতু তাদের এগেইনস্টে তারা ফাইট করেছে। এইটা বাংলাদেশ অ্যালাউ করেছে অনলি ভারতের প্রোপাগান্ডা শুনে, ভারতের অ্যাডভাইস শুনে। সো অ্যাট দ্য সেম টাইম যখন এই যে আরাকান যুদ্ধে প্রায় 300 জনের মতো বিভিন্ন বিমান, আর্মি, এয়ারফোর্স, নেভি, আইন শৃঙ্খলা বাহিনী যখন বাংলাদেশে এসে পালিয়ে আশ্রয় নেয়, তখন আবার এদেরকে জান্তা সরকারের জাহাজে সে এদেরকে নিয়ে যায় এবং এটা আমরা অ্যালাউ করেছি। এখানে একটা জিনিস বুঝতে হবে যে বাংলাদেশের একদম সীমানার জায়গায় একটা আন্তর্জাতিক ক্রাইসিস হচ্ছে, আন্তর্জাতিক ক্রাইসিস রানিং হচ্ছে। এই রানিং এর মধ্যে যদি আমরা এখানে একটা ইম্পর্টেন্ট স্টেক হোল্ডার হয়ে যদি আগের মতো যে ভারত আমাদেরকে যেটা সাজেস্ট করবে সেটা যদি করি, তাহলে আমরা কিন্তু শেষ পর্যন্ত রোহিঙ্গারা যে ব্যাক করার পরে আমাদের একটা স্ট্রেংথ থাকতে হবে, আমাদের গ্রাউন্ডে যদি ফুটহোল্ড থাকে। আমি আপনাকে একটা উদাহরণ দিই, আপনার মনে আছে কিনা যখন আমেরিকা ডিসিশন নিল যে বিন লাদেনকে খুঁজে বের করবে, তাকে হত্যা করবে যেহেতু সে বিভিন্ন টেরর অ্যাটাক, তখন তাদের একটা লঞ্চ প্যাড দরকার হয়েছিল। সেই লঞ্চ প্যাডটা কোথায় ছিল? পাকিস্তানে, তাই না? কিন্তু ভারত কিন্তু আকবরী আমেরিকাকে বলেছে যে প্লিজ ইউজ মাই গ্রাউন্ড ফর অ্যাটাক, কিন্তু টেকনিক্যাল এবং ট্যাকটিক্যাল কারণে ভারতেরটা নেয় নাই, যেহেতু ভারত হচ্ছে বিধর্মী
মানে মুসলমানদের ভাষায়, যারা হার্ডকোর মুসলিম যারা আছে তাদের ভাষায়, এবং তখন এটাকে বানাবে হচ্ছে, আর এদিকে পাকিস্তান থেকে যদি লঞ্চ করে তাহলে হচ্ছে মুসলিম কান্ট্রি থেকে হচ্ছে। এই টেকনিক্যাল বিষয়টা এটার হচ্ছে কি, এটা হচ্ছে একটা প্রেজেন্ট জিওপলিটিক্যাল সিচুয়েশন অ্যাডভান্টেজ নেওয়া। আমরা যখনই দেখেছি যে আরাকান আর্মি আমাদের বর্ডার পর্যন্ত চলে আসতেছে, আমাদের তখন থেকেই ওদের সাথে কানেকশন রাখা হচ্ছিল। বাট আমি এখন যেটা বিশ্বাস করি, আমাদের বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ গভর্নমেন্ট, বাংলাদেশের গোয়েন্দা সংস্থার সাথে এই আরাকান আর্মির একটা যোগাযোগ আছে। এটা আরো স্পষ্ট হয়েছে যখন কিছুদিন আগে সাংরাই উৎসব, যেটা ওই যে জলকেলি বা পানির উৎসব যেটা বলে, এটা বাংলাদেশের ভিতরে আরাকান আর্মি এসেছিল এবং বিজিবি উপস্থিত ছিল। এটা ক্লিয়ার ইন্ডিকেশন যে আরাকান আর্মির সাথে আমাদের একটা আন্ডারস্ট্যান্ডিং আছে, যেটা যদিও সোশ্যাল মিডিয়াতে এই জিনিসটা হয়েছে। বাট কিছু কিছু জিনিস আছে আমাদেরকে ডিপ্লোম্যাটিক্যালি দেখতে হবে। ডিপ্লোম্যাটিক্যালি এখানে আরাকান আর্মির কোনো ডিপ্লোম্যাটিক আমাদের কোনো নাই, এখানে কোনো অ্যাম্বাসেডার নাই বা কোনো কিছু নাই। বাট কথা হচ্ছে গ্রাউন্ড রিয়েলিটিটাকে ইগনোর করা যাবে না। গ্রাউন্ড রিয়েলিটি কি, এখন আরাকান আর্মি ইজ ইন কন্ট্রোল, বাংলাদেশের বর্ডারে যেটা আছে দে আর ইন কন্ট্রোল। সো এই সিচুয়েশনে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের বাংলাদেশ সেনাবাহিনী যেটা আছে এটাকে গ্রাউন্ডে অ্যাক্টিভ করতে হবে। এই যে মানবতর করিডোর যেটা আছে, এই করিডোরের মাধ্যমে, এই করিডোরটা দিয়ে, এবং করিডোরটা অবশ্যই এক্সিকিউটিভটা হইতে হবে মিলিটারির মাধ্যমে। মিলিটারির মাধ্যমে যখন হবে তখনই বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে গ্রাউন্ডের বিভিন্ন সিচুয়েশন নিয়ে তথ্য আদান প্রদান হবে। আমি আগেও একটা জিনিস বলেছি, দেখেন আমরা এটা মানে স্বীকার করি আর না করি, এই মায়ানমার এর ভিতরে যে অপারেশনটা হচ্ছে, এখানে স্টেক হোল্ডার একটা ইউএসএ, এবং ইউএসএ বাংলাদেশকে একটা লঞ্চ প্যাড হিসেবে ইউজ করতেছে। আমি অথরিটি নিয়েই বলছি, তাদের কক্সবাজার আছে। আপনি দেখেন স্টার্লিং গেছে, স্টার্লিং যাওয়ার সাথে সাথে প্রথমে উদ্বোধন হয়েছে কিন্তু কক্সবাজারে। আপনাদের আসতে পারে না, যেটা তো ঢাকায় হলে সবচেয়ে ভালো হতো, ঢাকায় তো পপুলেশন বেশি, বাট কক্সবাজার, বিকজ এটা তাদের ইন্টারেস্ট। এবং আমরা অলরেডি বাংলাদেশ আর্মি এটার সাথে এমন ভাবে জড়িত। এখন আমি মনে করি যে প্রফেসর ইউনূস যদি বলে যে আমি এটা করবো না, এটা হইতে পারবে না, কারণ তারা গ্র্যাজুয়ালি এখন হয়তো বা পুরা কথাটা বলতেছে মানবিক করিডোরের ব্যাপারে, বাট অলরেডি মায়ানমারে আমেরিকা ইনভলভ। আমেরিকা বাংলাদেশের একটা অংশ লঞ্চপ্যাড হিসেবে ব্যবহার অলরেডি করতেছে। সো এরকম একটা সিচুয়েশনে এখন আবার আসবে হচ্ছে প্রফেসর ইউনূসের এখন যেটা করণীয়, আমি যেটা ইয়াতে বলেছি সেটা হচ্ছে, এটা হওয়ার আগেই উচিত ছিল যে নাম্বার অফ, এখানে কতগুলো স্টেক হোল্ডার থাকবে, মানবাধিকার কর্মীরা থাকবে একটা স্টেক হোল্ডার, বিকজ ইয়ার ভিতরে মানবতর জীবনযাপন করতেছে লোকজন, খাবার দাবারের সমস্যা হচ্ছে। সো মানবাধিকার কর্মীরাও এটার ইম্পর্টেন্সটা বুঝতে পারবে যে কেন মানবিক করিডোরটা দরকার। মিলিটারির লোকজন দরকার। মিলিটারি লোকজন কেন দরকার, কারণ তারা এইটার অপারেশনটা কিভাবে হবে, কন্ডাক্ট হবে, এটার মধ্যে থ্রেট পারসেপশনটা দিতে পারবে। আরেকটা স্পেশালিস্ট থাকবে হচ্ছে, আমি মনে করি যে পররাষ্ট্র মন্ত্রণালয়, যেটা বিদেশের সাথে পররাষ্ট্র নীতি এবং প্রতিবেশীদের সাথে আমাদের কেমন সম্পর্ক, এবং এইটার কারণে আমাদের জান্তা সরকার বা ভারত বা চায়না এদের সাথে আমাদের কি সম্পর্ক হানি হইতে পারে বা ভালো হইতে পারে, এই জিনিসটা নিয়ে আলোচনা করবে। এবং এটা নিয়ে আমি মনে করি যে জাতীয় পর্যায়ে নাম্বার অফ সেমিনার, সিম্পোজিয়াম এগুলো হওয়া উচিত ছিল। এবং এট দ্য সেম টাইম ওই সেমিনার গুলাতে ইচ্ছা করলে রাজনৈতিক দলগুলো সবগুলো আমন্ত্রণ জানানো যেত, এবং ফাইনালি প্রধান উপদেষ্টা একটা ডিসিশন নিতে পারতো। বাট আমার যেটা এখন মনে হচ্ছে যে ডিসিশনটা অ্যাকচুয়ালি হয়তোবা নেওয়া হয়ে গেছে, এবং নেওয়া হওয়ার কারণটা হচ্ছে যে এটা যদি এক্সপ্লেইন করতে হয় তাহলে দেয়ার ইজ লট অফ হিডেন এজেন্ডা, যে হিডেন এজেন্ডাগুলো আমেরিকা, চায়না বা কেউই চায় না এটা পাবলিক করার জন্য। এখানে আমাদের সবচেয়ে বড় থ্রেট আমি মনে করি হচ্ছে এই ইয়াতে চায়নাদের যে অলরেডি যে তাদের যে পাইপলাইন যেটা আছে, এই পাইপলাইন অলরেডি ওই এলাকাটা জান্তা সরকারের কন্ট্রোলে আছে, এবং আরাকানের বাকি অংশটা হচ্ছে আরাকান আর্মি দখলে। দুইটার সাথে চায়নার খুব ভালো সম্পর্ক আছে। অন দ্য আদার হ্যান্ড চায়না ইয়ার সাথে যে চায়না ইন্ডিয়ার যে পোর্ট যেটা আছে সিত্তে, যেটা আগে আকিয়াব ছিল, এটা এই বন্দরটাকে, এই পোর্টটাকে ইন্ডিয়া তার নিজের খরচে তৈরি করেছে। কি জন্য তৈরি করেছে? এখান থেকে কলকাতা পোর্ট থেকে এখানে তাদের সেভেন সিস্টারের জন্য পণ্য সামগ্রী এখানে নিয়ে আসে, তারপরে কালাদার নদী দিয়ে এটা সম্ভবত
আইজল পর্যন্ত যায়, আইজল পর্যন্ত যায়। ওই আইজল থেকে তারপরে ট্রাক দিয়ে তাদের সেভেন সিস্টারে যায়, ওখানে একটা সেন্ট্রাল গোডাউন আছে। সো এইখানে যদি ক্রাইসিসটা হয়, আরাকান আর্মিদের সাথে ইন্ডিয়ার ভালো সম্পর্ক নেই, যদিও তারা মেনটেইন করে। তারা যখন এই আরাকান আর্মি, আপনি যদি জাস্ট একটা জিনিস দেখেন, আরাকান আর্মি যখন প্রথম শুরু হইতো, আমরা যখন চিরাং হিল ট্যাক্সে ছিলাম, এরা কিন্তু এই আরাকান আর্মি স্টিল ছিল। তারা এখানে আসতো, আমাদের পেট্রোল শুনলেই তারা পালিয়ে ঢুকে যেত, তখন তারা দুর্বল ছিল। তারা যত স্ট্রং হচ্ছে তত তারা তাদের ভয়েস বাড়তেছে। তারা এখন রোহিঙ্গাদেরকে বলতেছে তারা এটা নিবে কিনা, এখনো ক্লিয়ারলি ভাষায় কোনো কিছু বলতেছে না। আগে কিন্তু তারা বলতো যে রোহিঙ্গা তারা সাপোর্ট করে, এখন কিন্তু করতেছে না, বিকজ তারা স্ট্রং হচ্ছে এবং তারা চাচ্ছে যে রোহিঙ্গার মধ্যে থেকে আগে যেরকম তাদের জান্তা সরকারের সাথে ফাইট করে, যে পক্ষে ফাইট করেছে, এখন তাদের পক্ষে ফাইট করুক। সো এখানে একটা বড় ক্রাইসিস আছে এখানে ম্যানেজ করার। বাট ভারতের সাথে মেইন যে সমস্যাটা আরাকান আর্মি, সেটা হচ্ছে এখন থেকে 25 বছর আগে আরাকান আর্মির একজন জেনারেল প্লাস টোটাল 5 জনকে তারা আন্দামানে প্রশিক্ষণ এবং সাপোর্ট দিবে নেওয়া বলে জান্তা সরকারের পক্ষে তাদেরকে মেরে ফেলে, এবং তারা এখন পর্যন্ত ওই জিনিসটা মনে রাখছে এবং ভারতও ভালো মতো জানে। সো এই আরাকান আর এই আমেরিকার যে বার্মা অ্যাক্ট যেটা আছে, বার্মা অ্যাক্টের মূল হচ্ছে একটা আরাকানকে আলাদা একটা দেশ তৈরি করা। এবং আমি যেটা আমার আন্ডারস্ট্যান্ডিং, যেটা আমি বুঝেছি এ ব্যাপারে, চায়না অনেক আগে থেকেই জ্ঞাত, এবং জ্ঞাত হওয়ার পরেও কিন্তু তারা প্রফেসর ইউনুসকে প্লেন দিয়ে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে আমি মনে করি যে তাদের এই জিনিসগুলো নিয়ে ডিসকাশন হয়েছে। এবং আমার আরো একটা অ্যাসেসমেন্ট, সেটা হচ্ছে যে আমেরিকা এবং চায়নার মধ্যে একটা মানে আন্ডার দ্য টেবিল আন্ডারস্ট্যান্ডিং হয়েছে যে তারা তাদের কোন পর্যন্ত ইন্টারেস্ট। এখন তাদের যে পোর্ট যেটা আছে এবং এটার যে পাইপলাইন যেটা আছে, যেটা সম্ভবত ইয়াতে যাবে, আমি জিনিসটা এখানে কিয়াকফু ডিপসি পোর্ট আছে, বিশেষ অর্থনৈতিক জোন, পাশাপাশি এখানে গ্যাস ও তেলের পাইপলাইন চীনের কুনমিং এ পৌঁছে। তারা মধ্যপ্রাচ্য থেকে তেলটা যেটা নেয় ওটা মালাক্কা প্রণালী দিয়ে গিয়ে তাদের ল্যান্ডে পৌঁছতো। এবং এটা আরেকটা ভয় আছে, যদি কখনো ফিউচারে যদি তারা ভারতের সাথে যদি ক্রাইসিস হয়, মালাক্কা প্রণালী কিন্তু মানে ভারতের নাগালের মধ্যে। সো ভারত যদি এটা ব্লকেট করে দেয়, তাহলে তারা করবে। এটার অল্টারনেটিভ হচ্ছে এই তেল এবং গ্যাসের পাইপলাইন। সো এটা তাদের জন্য লাইফলাইন, এবং এটা যদি মধ্যে কোনো হার্ম আসে, তাহলে তারা অল ফেজেড যুদ্ধে চলে যেতে পারে। সো আমেরিকাও এটা জানে, এবং সম্ভবত এটা তাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং আছে। বাট আমি যেটা বুঝতে পেরেছি, ভারতের সাথে যে আমেরিকার যে আন্ডারস্ট্যান্ডিং, এটা কিন্তু এখন অনেক লো পর্যায়ে চলে গেছে। এবং এই কারণেই এই যে পুলওয়ামা অ্যাটাক যেটা হলো, এটার পরে যদিও আমেরিকা বলেছে যে ভারত আমাদের অ্যালাই, বাট পাস্ট হিস্ট্রি যেটা বলে, যে আপনি যদি মনে করে দেখেন যে এর আগে একবার সম্ভবত 3-4 বছর আগে মোদি গিয়েছিল আমেরিকাতে। এর সাইড লাইনে বারাক ওবামা এক্স প্রেসিডেন্টের সাথে দেখা করেছিল এবং তাকে দিয়েছিল যে ফিউচারে তাদের 7 সিস্টার আলাদা হয়ে যেতে পারে। সো এখানে এরপর থেকেই ইন্ডিয়া অ্যাকচুয়ালি এই রিলেটেড যত প্রোপাগান্ডা আছে, সব প্রোপাগান্ডাগুলো বাংলাদেশ এবং আমেরিকার এগেনস্টে। ওদের যে মিডিয়াগুলো যে শাউট করতেছে এই কালাদান প্রজেক্ট, এই মিয়ানমারের সিচুয়েশন নিয়ে, এবং অনেক লেখালেখি আছে হচ্ছে আমেরিকার এখানে কোভার্ট অপারেশন হচ্ছে, আমেরিকাকে এখানে করতেছে, বাংলাদেশ এরকম করতেছে সবকিছু। এটার ইন্ডিকেশন হচ্ছে এখানে যদি আরেকটা দেশ হয়, ইন্ডিয়া মাইট বি লুজার, যেহেতু এখানে আরাকান আর্মি এবং নতুন একটা দেশ যদি ওখানে অ্যাকসেপ্ট করে সব পার্টি। সো এই সিচুয়েশনে আমি মনে করি যে ভারত একটা রিস্কের মধ্যে আছে। আপনি একটা জিনিস, ভারত সবসময় একটু আগ বাড়িয়ে সবকিছু, আপনারা মনে করে দেখেন যে যখন আমেরিকানরা আফগানিস্তান চালাতো, ওখানের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কন্ট্রাক্টটা নিয়েছে, তারা ওখানে ইনভেস্ট করেছে, বহু টাকা ওখানে ঢেলেছে। তারপরে আমেরিকানরা বলতে পালাই গেছে, তারপরে কিন্তু তাদের হাতে আড়িকে ধরে গেছে। কিন্তু ওখানে যে ইনভেস্টমেন্টটা যেটা আছে, আমি অ্যাট প্রেজেন্ট জানি না তালেবান সরকার এটাকে কিভাবে নিয়েছে, বাট
সবগুলো কাজই ছিল হচ্ছে অর্ধেক। আর এই কালাদান প্রজেক্টের যে জিনিসটা, এটার যে রাস্তা এবং ইনফ্রাস্ট্রাকচার যেটা, এটা কিন্তু এখনো 70 থেকে 80% হয়েছে, স্টিল আন্ডার কনস্ট্রাকশন, এবং এই পুরাটাই আরাকান আর্মি আন্ডারে। সো আবার আসি হচ্ছে মানবিক করিডোরে। আমরা কথা হচ্ছে এখানে যারা যারা স্টেক হোল্ডার আছে তারা গ্রাউন্ডেড ট্রুপস কমিটেড করেছে। আমি মনে করি যে এই যে মানবিক করিডোর যেটা দেওয়া হবে, অবশ্যই এটা আর্মি ম্যানেজ করবে এবং এটার সাথে অন্যান্য স্টেক হোল্ডাররা বসবে, এবং বাংলাদেশ থেকে এই রাখাইন বা মায়ানমারের বর্ডার পর্যন্ত একটা সেফ প্যাসেজ হচ্ছে আমাদের রেসপন্সিবিলিটি হবে। ওইটা যদি হয়, এটা না দেওয়ার তো কোনো কারণ নাই। আমি কোনো কারণ দেখি না। এর সাথে আরেকটা জিনিস মিলাইতে হবে যে আরাকান আর্মি যতই শক্তিশালী হোক, তারা ভালোভাবে জানে বাংলাদেশ আর্মির সাথে তারা কখনোই টক্কর দিবে না। এই জন্যই তারা ভালো রিলেশন বাংলাদেশের সাথে। এখানে ইন্ডিয়া কিন্তু আরাকান আর্মিকে উস্কানি দিচ্ছে বিভিন্ন সময়, যে তোমাদের কথাবার্তা সেম, তোমাদের এত নতুন একটা দেশ করবা। মানে আমি বিভিন্ন টক শোতে দেখি যে চিটাঙ্গের লোকজন তো, প্রফেসর ইউনূস তো চিটাঙ্গি ভাষায় কথা বলছে, যেটা রোহিঙ্গার লোকজন বুঝছে। তোমরা চিটাং তোমাদের ছিল, তোমাদের তো এই এলাকা। এটা হচ্ছে উস্কানি দিবে, ভারতের উস্কানি দিগুলো দিতেই থাকবে। বাট তারা ভালো করে জানে যে বাংলাদেশ আর্মির যে প্রেজেন্ট সিচুয়েশন, সেখানে তারা এখানে কোনো অ্যাডভেঞ্চার নিতে পারবে না। অ্যাট দ্য সেম টাইম যখন এই করিডোরটা চালু হবে, এখানে আরেকটা রিস্ক যে কি বলে জান্তা বাহিনীর যে এয়ারফোর্স আছে, একটা জিনিস বুঝতে হবে যে এই জিনিসটা যখন অ্যাপ্রুভ হবে ফাইনালি অল স্টেক হোল্ডারের মাধ্যমে, এটা সিকিউরিটি এনশিওর করা হবে, করার জন্য যে পদক্ষেপগুলো নেওয়া হবে, এগুলোতে যদি জান্তা সরকার এগ্রি নাও হয়, বাট ইট উইল বি আন্ডার ইউনাইটেড নেশন ব্যানার। সো ইউনাইটেড নেশনস এর ব্যানারে তারা অ্যাটাক বা কোনো হোস্টাইল অ্যাটিটিউড করবে, ভেরি থিন পসিবিলিটি। অ্যাট দ্য সেম টাইম আরো কয়েকজনকে দেখলাম যে এই উদ্দেশ্যে, যদি তাদের তো সুখ হয়ে আছে, তাদের তো MiG-29 আছে, তারা যদি এসে ঢাকায় বোম্বিং করে দেয়, আরে এত হওয়ার কিছু নাই। এখানে আমাদের যে সিস্টেম আছে, ওরা নিজেরাই এই থ্রি ব্রাদারহুড আরাকান আর্মি নাস্তার মধ্যে আছে, সেখানে আবার চাবে বাংলাদেশ আর্মি ফিজিক্যালি ওখানে ট্রুপস কমিট করুক। ওরা যদি আমাদেরকে বম্বিং করে, আমরা তো অবশ্যই উইল গো ইনসাইড মায়ানমার, আমি যেটা বুঝি ইন জেনারেল সেন্স। সো তারা আর একটা শত্রুর সংখ্যা বাড়াতে চাবে না। সো আমি সবকিছু মিলিয়ে যেটা মনে করি যে প্রফেসর ইউনূসের এখন উচিত যে তাদের যে যত স্পেশালিস্ট আছে তাদের সাথে কথা বলা, এবং প্লাসে ফাইনালি যে ডিলসটা হবে। আমি মনে করি যে মিলিটারির মধ্যে, আমি কয়েকদিন আগে লেফটেন্যান্ট জেনারেল মাহফুজ আর ফিফথ লং এর ওনার একটা স্পিচ শুনেছিলাম, যে উনি ক্লিয়ারলি বলেছিলেন যে আমরা এতদিন যেটা হয়েছে এটার অ্যাডভান্টেজ নিতে পারি নাই, এবং ফিউচারে একটা সিচুয়েশন হবে ওইটারও অ্যাডভান্টেজ আমরা নিব না। এবং আরেকজন আছে মেজর জেনারেল রিটায়ার্ড নাইম আশরাফ চৌধুরী, আমার ক্যালকুলেজের বড় ভাই, উনি এটার ব্যাপারে পিএইচডি করেছেন, উনি ডিটেলস জানেন। সো এই সমস্ত স্পেশালিস্ট যারা আছে, দেয়ার মাস্ট বি সিভিল লট অফ স্পেশালিস্ট। এই স্পেশালিস্টদের নিয়ে একটা সভা সেমিনার কোনো কিছু করে তারপরে রাজনৈতিক ব্যক্তিদেরকে অ্যাকচুয়ালি এই জিনিসটা বুঝানো। আমি যেভাবে আমার টেকটা বললাম, আমার তথ্যের মধ্যে ভুল হতে পারে, বাট আমি এখন পর্যন্ত যে জিনিসটা বুঝেছি ওইটাই আপনাদেরকে বলার চেষ্টা করছি। সো তাদের উচিত হচ্ছে এখন এই জিনিসটা প্রফেসর ইউনূসের কাছে দেওয়া, এবং এই যে সমালোচনা করা সবাই করতেছে, এটার জন্যই কিন্তু প্রফেসর ইউনূস কিন্তু এই সমালোচনা নেন দেখেই উনি নেক্সট ইনশাল্লাহ আমাদেরকে যেভাবে উনি ফরেন পলিসি এবং ভারতের দিকে তার যে মনোভাব আছে, যেভাবে চলতেছেন, আমি সম্পূর্ণভাবে বিশ্বাস করি যে উনি যে ডিসিশনটা নিবেন, হ্যাঁ, অনেকেই বলতে পারেন যেটা আমেরিকান প্রজেক্ট, হ্যাঁ আমেরিকান প্রজেক্ট হইতে পারে, বাট কথা হচ্ছে প্রেজেন্ট সিচুয়েশনে এটাই হচ্ছে আমাদের বাংলাদেশের ইন্টারেস্টের জন্য বেস্ট। আমরা যদি এখানে ইনভলভ না হই, হ্যাঁ, ওই যে যখন আমেরিকা যখন চেয়েছিল তখন পাকিস্তানকে তারা নিয়েছিল, কিন্তু ইন্ডিয়া কিন্তু ভলেন্টিয়ার হয়েছিল। সো এই ক্ষেত্রে আমি মনে করি যে আমাদের ফিজিক্যালি যদি আমরা একটা স্টেক হোল্ডার হই, অনেক আগের থেকে আমাদের গ্রাউন্ডে আমাদের ফুটপ্রিন্ট রাখার কথা ছিল। এবং এই সিচুয়েশনে আমরা যেটা মনে করি যে জাতিসংঘের ব্যানারে যদি হয়, ইভেন আমাদেরকে যদি এই করিডোরকে সাপোর্ট দেওয়ার জন্য বিয়ন্ড বর্ডার যেতে হয়, উইথ আরাকান আর্মির সাপোর্ট, উইথ ইউএন সাপোর্ট, উইথ ইউএস সাপোর্ট, আমরা মনে করি যে এটা আমাদের আর্মির জন্যই বেটার হবে, বাংলাদেশের ভাবমূর্তির জন্য ভালো হবে। এবং এই ধরনের একটা সিচুয়েশনে, এই জিওপলিটিক্যাল সিচুয়েশনে ফিউচারে যদি আমরা গ্রাউন্ডেড ট্রুপস কমিট না করি, তখন ফিউচারে যখন এই রোহিঙ্গাগুলোকে ব্যাক করার হবে, শুধু
বাংলাদেশের যে পুরনো একটা কথা, সেটা হচ্ছে কি বলে, ফ্রেন্ড টু অল মেলিস টু নান, দিস ইজ বুলশিট। এই প্রেজেন্ট এটা এটা স্পিচ দেওয়ার জন্য ঠিক আছে, বাট আন্ডারগ্রাউন্ডে আন্ডার হ্যান্ডে আমাদেরকে সব জায়গায় আমাদের ফুটপ্রিন্ট রাখতে হবে। জাস্ট এটাই আমার ইয়াক। আমি এখন যদি কোনো কমেন্ট থাকে, আমি কমেন্ট, কেউ কি কোনো কমেন্ট করেছেন? আমি একটু কমেন্ট একটু দেখি। আচ্ছা, এটা দেখি। স্যার, কোনোভাবেই সংখ্যা সংখ্যা ইসকনের চিন্ময়, আচ্ছা এটা তো এই ব্যাপার না স্যার। অনেক এটাকে বিরোধিতা করে বলছে যে ভারতীয় ফাঁদে পা দেয়, এটা ভারতীয় ফাঁদে পা দেওয়ার কিছু নাই স্যার। সন্তোষ, আচ্ছা ইসকন নিয়ে সবাই প্রথম হলো দিল্লি স্টার বয়কট, অবশ্যই ওনাকে এটা। সো আমি যেটা মনে করি, প্রফেসর ইউনূস এখন যে কাজটা করতেছেন এটা সঠিক পথে করেছেন। আমি আমার বক্তব্যটা বললাম, এবং আমি মনে করি যে এটা নিয়ে যদি একটা সেমিনার, সিম্পোজিয়াম স্পেশালিস্টদের নিয়ে হয়, ইনশাল্লাহ আমরা সঠিক পথেই যাব, এবং অ্যাট প্রেজেন্ট আমরা প্রফেসর ইউনূস সরকারকে ফুললি সাপোর্ট করব। ধন্যবাদ।